দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে এসে যাওয়া কোয়েশ্চেন, এরকম ব্যাপার নয় যে আমি বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন নিয়ে এসে দিয়েছি যে স্যার কোয়েশ্চেনটা কঠিন হতে পারে সোজা হতে পারে, তা নয়। একদম যে কোয়েশ্চেন এসছে তা ডিটো তুলে দেওয়া আছে। বলছে একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টা কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা লাভ কত হলো? এটা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ভাবে করে, কেউ N1 P1 দিয়ে ধরে করে, কেউ এই অঙ্ক ডিফারেন্স বাই সেলিং নাম্বার দিয়ে করে। আমি বলি সব থেকে সহজ তোমাদের হবে, সব থেকে সহজ হবে তুমি যদি অনুপাত ধরে করো। এই হচ্ছে কস্ট আর এই হচ্ছে সেল। কস্টের সময় নাম্বার বা কোয়ান্টিটি আমায় কি বলেছে? সংখ্যা, বুঝলে? কস্টের সময় আমাকে সংখ্যা কি বলছে? বলছে 400। আর বিক্রয়ের সময় আমাকে সংখ্যা কি বলছে? বলছে 320। আমরা কাটাকাটি করব। আমরা এখান থেকে কাটাকাটি করলে কি পাই? আমরা কাটাকাটি করলে পাই 8 দিয়ে কাটলে 5, 8 দিয়ে কাটলে 4। এবার চলে যাব, এখান থেকে আমরা চলে যাব প্রাইস সেকশনে। প্রাইস বা দাম বা মূল্য উল্টে যাবে। আমরা জানি কোয়ান্টিটি রেশিও যা হয় প্রাইসের রেশিও উল্টে যায়। তার মানে কেনার সময় যদি প্রাইস 4 থাকে, বিক্রয়ের সময় প্রাইস হবে 5। আমরা কি করব? আমরা কেনা মূল্যটাকে অলওয়েজ 100 এ কনভার্ট করব। তুমি আমাকে বলো 4কে যদি 100 এ নিতে হয় কি দিয়ে গুণ করতে হয়? বলবো স্যার 25 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5কেও 25 দিয়ে গুণ করো। বলবো স্যার 5 25 এ 125। আমরা এখান থেকে উত্তরে বলবো যে 25% আমরা গেইন করলাম বা প্রফিট করলাম। দেখো তো বুঝতে পারলাম কিনা? বলবে হ্যাঁ, হ্যাঁ কিনা। চলে যাই আজকের দ্বিতীয় প্রশ্ন। দুটি সংখ্যার আমাকে সমষ্টি বলেছে 13 এবং বিয়োগফল বলছে 3, তবে বৃহত্তম সংখ্যাটা কি? আমরা জানি দুটো সংখ্যার যোগফল আমাকে দেওয়া আছে 13 এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 3। সবসময় এখান থেকে বৃহত্তম সংখ্যা তোমায় যদি নির্ণয় করতে হয়, তাহলে ওই সংখ্যা দুটির সামেশন আর ডিফারেন্সকে যোগ করে বাই 2 করে দেবে। তার মানে 13 আর 3 16/2 মানে 8। আর যদি তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে বার করতে হয় যে ক্ষুদ্রতম সংখ্যাটা কি, তাহলে সামেশন আর ডিফারেন্সকে বিয়োগ করে বাই 2 করবে, মানে 10/2। আমরা উত্তরে বলবো 5। আমাকে এটাই চেয়েছে বৃহত্তম সংখ্যাটা কত, আমরা উত্তরে বলবো 8। ক্লিয়ার করতে পারলাম? তুমি দেখে নাও 8 আর 5 যোগ করলে 13 হয়, আর 8 থেকে 5 বিয়োগ করলে ভাই 3ই হয়, তাই আমাকে বলেছে। চলে আসো পরের কোয়েশ্চেন। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কত? মনে রাখবে তিনটে ফর্মুলা আছে ত্রিকোণমিতির যা আমাদের ভীষণভাবে কাজে লাগবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যেরকম ভাবে হয়, একইভাবে মনে রাখবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাও 1 হয়, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাও আমাদের 1 হয়। এই তিনটে পার্ট মনে রাখবে। তাহলে আমাকে এখান থেকে বলছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কত? আমরা বলবো 1। আবার তুমি এটা খেয়াল করে দেখো, এর আমরা এটা অন্যভাবেও কিন্তু বার করতে পারি। ধরো এর তুমি একটা মান ধরে নাও, ধরো এর মান 30 ডিগ্রি। আমি এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি। তাহলে আমার অঙ্কটা কি আছে? সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার এবং কস 30 ডিগ্রি তার স্কোয়ার। সাইন 30 মানে হাফের স্কোয়ার, কস 30 মানে √3/2 তার স্কোয়ার। হাফের স্কোয়ার মানে 1/4, √3/2 মানে তার স্কোয়ার মানে 3/4। যোগ করে দেখো 3 প্লাস 1/4 হয়, মানে 4/4। দ্যাট মিনস আমরা পাই 1। তো আমরা এত কিছু প্রয়োজন নেই, আমরা শুধু মনে রাখবো সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার যোগফল 1 হয়। এবার তোমাকে যদি এখান থেকে একটা কোয়েশ্চেন করি, ধরো বলা হলো ইফ সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে, বা ইফ তো বলে দিয়েছি, তোমাকে বার করতে হবে ট্যান থিটার মান বা সেক থিটার মান। তোমরা বলতে পারবে এখানে? আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওর কমেন্ট ধরে নাও তোমাদের এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আমি আরেকবার রিপিট করছি, ইফ সাইন থিটা ইকুয়াল টু 3/5 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা অ্যান্ড সেক থিটা, আলাদা করে বার করবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 ও 6। একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটা কত? আমরা কোটি বার করেছি যে আমরা জানি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাকে গুণ করলে আমরা গসাগু ও লসাগুর গুণফলের সমান পাই। তাহলে এখানে প্রথম সংখ্যাটা 6, দ্বিতীয় সংখ্যাটা 36। না ভুল লিখলাম? কি ভুল লিখলাম বলো? বলে স্যার আপনি ভুল লিখলেন, সংখ্যাগুলোই ভুল লিখলেন। আমাকে একটা সংখ্যা বলছে 12, দ্বিতীয় সংখ্যাটা কত আমাকে বলে দেয়নি। গসাগু বলছে 6, লসাগু বলছে 36। তুমি কি এখান থেকে বলতে পারবে না দ্বিতীয় সংখ্যাটা 6 × 36/12? কাটাকাটি করো।
6 দিয়ে কাটলে 2, 36/2 মানে আমরা উত্তরে বলবো 18। বলো ক্লিয়ার কিনা, হ্যাঁ কিনা? আশা করছি ক্লিয়ার। একটা কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো। কি হোমওয়ার্ক থাকলো? আচ্ছা তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন বলে দিই। তোরা বললাম দুটি সংখ্যার লসাগু 216 এবং গসাগু 12 কতগুলো পেয়ার হতে পারে বলতে পারবে? হাউ মেনি পেয়ার্স আর পসিবল? কে কে বলতে পারবে এখান থেকে? কমেন্টে উত্তর দেবে। আগে একটা কোয়েশ্চেন আছে, সাইন থিটা মানে 3/5, ট্যান থিটা সেক থিটা কত? কারোর কাছে এই কোয়েশ্চেনগুলো সহজ মনে হতে পারে, কারোর কাছে এই কোয়েশ্চেনগুলো কিন্তু কঠিন মনে হতে পারে। বেসিক্যালি এগুলো কঠিন বা সহজ বলে ব্যাপার নয়, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আর এসে যাওয়া কোয়েশ্চেন। কি বলছে ফার্স্ট কোয়েশ্চেন? বলছে ঘন্টায় 54 কিলোমিটার গতিবেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য কত? তুমি জানো একটা সেতুকে যখন ক্রস করে তখন ট্রেন মোট কতটা পথ যায়? মনে রাখবে একটা সেতুকে যখন ক্রস করে একটা ট্রেন তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য এতটা পথ যায়। আমাকে গতিবেগটা কত বলেছে? আমাকে গতিবেগটা বলেছে ট্রেনটার 54 কিলোমিটার পার আওয়ার। যদি এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করলে 3, 3 5 15 মিটার পার সেকেন্ড হয়ে যায়। মানে ট্রেনটার গতিবেগ কত? ট্রেনটা ঘন্টায় সেকেন্ডে যায় 15 মিটার। একটা সেতুকে ক্রস করতে ট্রেনটা কতটা সময় নেয়? সময় নেয় 30 সেকেন্ড। তাহলে তুমি এবার আমাকে বলো যে ট্রেনটা 30 সেকেন্ডে কতটা পথ বা কতটা ডিস্টেন্স কভার করবে? ট্রেনটা 30 সেকেন্ডে কভার করবে স্পিড ইন্টু টাইম মানে 450 মিটার। তার মানে একটা সেতুকে ক্রস করতে গেলে ট্রেনটাকে মোট যেতে হয় 450 মিটার, যার মধ্যে আমাকে সেতুর লেন্থ বলেছে 270। তাহলে বাদবাকিটা কি? সেতুর লেন্থ 270, ট্রেন আর সেতু মিলিয়ে 450, তাহলে বাকিটা কি? বাকিটা ট্রেনের লেন্থ কত? 180 মিটার। আমি কি ক্লিয়ার করতে পারলাম? বলবে হ্যাঁ কি। মজার কোয়েশ্চেন। মনে রাখবে একটা ট্রেন যখন একটা সিগন্যাল পোস্ট, স্ট্যান্ডিং ম্যান এদেরকে ক্রস করে তখন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য ক্রস করে। গাছ আর যখন সেতু, কোনো ব্রিজ, কোনো টানেল, কোনো অন্য একটা ট্রেন এগুলোকে যখন ক্রস করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য ক্রস করে। আমরা এগোই পরের কোয়েশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি। মানে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো সমদ্বিবাহু ত্রিভুজের মনে রাখবে সমান সমান বাহুগুলো যেখানে এসে মিট করে সেই অ্যাঙ্গেল দুটো সমান হয়। আমাকে বলছে এই দুটো সমান কোণের মধ্যে একটার মান 30 ডিগ্রি, তাহলে আরো একটার মান 30 ডিগ্রি অবশ্যই। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? যে কোনো ত্রিভুজের তিনটি কোণে সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, এনি ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এই দুটোকে যোগ করে আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বাদবাকি যে একটা অ্যাঙ্গেল পড়ে আছে তার মান কত হবে? বলবো স্যার তার মানটা হবে 120 ডিগ্রি। আর আমার থেকে এটাই চেয়েছে যে বৃহত্তম অ্যাঙ্গেলটা কত। আমাকে বলবে, যদি না বুঝতে পারো আমাকে বলবে। ক্লিয়ার করতে পারলাম? চলো পরের কোয়েশ্চেন এগোই আমরা। আচ্ছা তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন এখানে থাকবে। ধরো তোমায় বলা হলো কোনো একটা ত্রিভুজের এই বাহুটা 10, এই বাহুটা 20, মাঝের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমরা বলতে পারবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এই যে আমি যে কোয়েশ্চেনগুলো হোমওয়ার্ক দিই না, এগুলো কিন্তু করার চেষ্টা করবে। কোনো একটা ত্রিভুজের পাশাপাশি দুটো বাহুর মান 10 ও 20, তাদের মধ্যে অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি, তবে তার ক্ষেত্রফল কত? পরের কোয়েশ্চেন। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে ওদের আয়ের অনুপাত। আয় মানে ইনকাম। এর আয় কত আমাকে বলো। আমাকে বলো এর আয় কত। বলবো স্যার এর আয় 3 টাকা। বি এর আয় কত? 4 টাকা। এর খরচ কত? বলবো স্যার এর খরচ 2 টাকা, বি এর খরচ 3 টাকা। এবার তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো এ 3 টাকা আয় করে, 2 টাকা খরচ করে, তাহলে জমায় কত? বলবো স্যার 1 ইউনিট। বি 4 টাকা আয় করে, 3 টাকা খরচ করে, জমায় কত? 1 ইউনিট। তাহলে বোথ সেভ করে 1 ইউনিট। অ্যাকচুয়ালি সেভ করে 200 টাকা। আমরা বলবো 1 ইউনিট মানেই 200 টাকা। তাহলে 1 ইউনিট মানে যদি 200 টাকা হয় তাহলে এর আয় কত? 3 ইউনিট। তাহলে 3 দুগুণি 600, বি এর 4 ইউনিট, 4 দুগুণি 800। আমার থেকে এটাই চেয়েছে যে ওদের আয়ের কত কত। ক্লিয়ার হতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য।
একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আর কিছু সংখ্যক টিয়া আছে। তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 290, কতগুলো টিয়া আছে? আমি একটা মজার প্রসেস দেখাবো যেখানে মুখে মুখে হয়। আচ্ছা, সিংহ আর টিয়ার ডিফারেন্স কি? এই হচ্ছে আমার টিয়া আর এই হচ্ছে আমার সিংহ। বলো তো কে কে বুঝলে, কে কে বুঝলে না? আমরা জানি টিয়ার থাকে দুটো পা, সিংহর থাকে 4টে পা। ধরে নিই যদি সবারই দুটো করে পা থাকতো তাহলে 100টা প্রাণীর কটা পা হতো? স্যার 100টা প্রাণীর 200টা পা হতো। পা আছে কটা? 290টা। 90টা পা বেশি আছে কেন? আমি সবাইকে ধরেছি দুটো করে পা। টিয়া যেমন দুটো পা তেমন আমরা সিংহকেও দুটো পা ধরেছি, তাই আমার 200 এসছে। কিন্তু সিংহর তো আরো দুটো পা এক্সট্রা আছে। এই দুটো করে কিছু সিংহ আছে যাদের দুটো করে পা এক্সট্রা, তাই 90টা পা এক্সট্রা এসছে। 2 দিয়ে ভাগ করলে সিংহর সংখ্যা নিশ্চয়ই 45। তাহলে সিংহ যদি 45 হয়, মোট সংখ্যা 100, তাহলে অবশ্যই টিয়া পাখির সংখ্যা হবে 55। কে কে বুঝলে, কে কে বুঝলে না? আমি আরেকবার রিপিট করছি। আমি ধরলাম ওখানে যে কটা প্রাণী আছে সবার দুটো করে পা, তাহলে 100টা প্রাণীর 200 পা হওয়া উচিত। কিন্তু এমন কিছু প্রাণী আছে যার দুটো না 4টে পা, যেমন সিংহ, ওদের দুটো করে পা এক্সট্রা। তাহলে আমার 200 পা এসছিল। 100টা প্রাণীর দুটো করে হলে 200টা পা, কিন্তু আমার অ্যাকচুয়াল দিয়েছে 290টা পা, মানে 90টা পা বেশি আছে। 90টা পা বেশি কেন আছে? কারণ ওই প্রাণীর দুটো করে পা এক্সট্রা বলে। এটা কতগুলো প্রাণীর দুটো করে পা এক্সট্রা থাকলে 90টা পা হয়? তাহলে বলবো 45টা প্রাণী। তার মানে সিংহ আছে 45, টিয়া আছে 55। সব থেকে সহজ উপায়। হতে পারে অঙ্কটা কারো কাছে কঠিন লাগতে পারে, কারো কাছে একদম সোজা লাগতে পারে। বেসিক্যালি অঙ্কটা কঠিন বা সোজা বলে কোনো জায়গা নেই। আমি চেষ্টা করেছি সেই অঙ্কগুলো নিয়ে আসার যেগুলো পরীক্ষায় এসে গেছে অলরেডি। তো আমরা এটা করলে একটা আন্দাজ পাবো যে পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আসতে পারে। কি বলছে? দুটি সংখ্যার গুণফল 2160, তাদের গসাগু 6। সংখ্যা দুটির গসাগু ও লসাগুর মধ্যে অনুপাত কত? আমাকে জানতে হবে, একটা সূত্র আছে, প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তোমাদের বলে রাখি এই সেশনগুলো কিন্তু 8 থেকে 10 মিনিটের হয় এবং এই সমস্ত ক্লাসগুলো এখানে প্লেলিস্টে রাখা আছে। WP লেডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার বলে সেখানে কিন্তু প্লেলিস্টে রাখা আছে। প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, এই হচ্ছে ফর্মুলা। তো আমাকে প্রথম দুটো সংখ্যার গুণফলটা বলে দিয়েছে 2160। আমরা গসাগু বলছে আমাকে 6, লসাগুর মান কিন্তু আমাকে দেয়নি, তাহলে আমরা গসাগুকে 6 লিখলাম। তাহলে এখান থেকে আমরা এলসিএমটা বা লসাগুকে কত পেলাম? কেন পাবো না? 6কে পাশে নিয়ে আসো, তাহলে ভাগ হয়ে যাবে। 2160 বাই 6, 3 6 18, 6 6 36, 360। আমরা কি পেলাম? আমরা গসাগু আর লসাগু, গসাগু আমাকে অলরেডি দেওয়া ছিল 6, আর আমরা লসাগু পেয়ে গেলাম 360। লসাগুকে এলসিএম বলা হয়। যদি বোথ আর ডিভিজিবল বাই দেখো 6, দুটোকে যদি 6 দিয়ে আমরা কাটি, 6 দিয়ে কাটলে 1 হবে এবং এখানটা 6 দিয়ে কাটলে হবে 60। আমরা উত্তরে বলবো 1:660। ক্লিয়ার করতে পারলাম? চলে আসি পরের কোয়েশ্চেন। তোমাকে এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি করতে পারি, বুঝলে? তোমাদেরও বলা হলো যে দুটি সংখ্যার গসাগু দাঁড়াও 12 এবং সংখ্যা দুটির প্রোডাক্ট, ওয়েট, কি বলতে পারি? কি 600? না 600 বললে হবে না, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, 1200। আমাকে বলতে হবে কতগুলো পেয়ার হতে পারে, হাউ মেনি পেয়ার্স আর পসিবল। দেখি কে কে বলতে পারো। বা আমার এখানে এটা আর একটু বড়, এখানে এক কাজ করে না, এটাকে না, এটাকে 60 করে দাও, এটাকে না 60 করে দাও, অঙ্কটা একটু বা 30 60 করে দাও। এবার তুমি অঙ্কটা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পরের কোয়েশ্চেন। একটি আয়তকার বাগান, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য বলছে 100, প্রস্থ বলছে 80। দৈর্ঘ্য 100, প্রস্থ 80। বলছে এর চারদিকে রাস্তা আছে, এর চারদিকে 10 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এর চারদিকে 10 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল তুমি খেয়াল করে দেখো। তাহলে এখানে আমাদের দুটো রেক্ট্যাঙ্গেল তৈরি হলো, একটা ছোট একটা বাইরে বড়।
বড় রেক্ট্যাঙ্গেলের লেন্থ এখান থেকে এতটা 100, এখানে 10 বেশি, এখানে 10 বেশি, মানে 20 বেশি, তাহলে 120। আর এখানেও 10 বেশি, এখানেও 10 বেশি, তাহলে 80 আর 20 100। আমরা কি পেলাম? আমরা পেলাম বড় রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য 120, প্রস্থ 100, ছোটটার দৈর্ঘ্য 100, প্রস্থ 80। আমাকে বলছে রাস্তার ক্ষেত্রফল কত। মনে রাখবে, রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে হয় তখন আমরা বড় রেক্ট্যাঙ্গেল মাইনাস ছোট রেক্ট্যাঙ্গেল করব। বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে 120 ইন্টু 100, ছোট রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে 100 ইন্টু 80। তোমরা এই দুটো থেকেই 100 কমন নিয়ে নাও, তাহলে প্রথমে পড়ে থাকবে 120, পরে পড়ে থাকবে 80। তাহলে এখানে 100 ইন্টু এদের বিয়োগ করলে হয় 40। আমরা বলবো স্যার 4000 হচ্ছে আমার উত্তর। বলো ক্লিয়ার কিনা? দেখো বেসিক্যালি আমি বলি, এইগুলো যখন তোমার কাছে সামনে আসবে, প্রশ্নগুলো যখন দেখছো তুমি ক্লাস রেকর্ড, এগুলো রেকর্ড ভার্সন, ক্লাসটাকে পজ করে আগে কমেন্ট সেকশনে তুমি নিজে করো, কমেন্ট সেকশনে উত্তর দাও, দেন সলিউশন দেখো। চলে আসি পরের কোয়েশ্চেন। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে যথাক্রমে 42 কিমি পার আওয়ার ও 48 কিমি পার আওয়ার বেগে আসতে থাকলো, তাদের পরস্পরের অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমরা দেখবো ওদেরকে আগে কতটা দূরত্ব কভার করতে হবে। আগে দেখবো কতটা দূরত্ব কভার করতে হবে। একটা ট্রেন যখন অপর ট্রেনকে ক্রস করে তখন টোটাল যে দূরত্বটা কভার করবে তা হবে দুটোর যোগফল। যোগ করলে কত হচ্ছে? স্যার 300 মিটার। যখন দুটো ট্রেন একই দিকে যায় বা মুখোমুখি আসে তখন তাদের আপেক্ষিক গতিবেগ নেওয়া হয়। উল্টো ডিরেকশন হলে আমরা যোগ করে দিই। তাহলে আপেক্ষিক বেগটা হবে 42 প্লাস 48 এত কিলোমিটার পার আওয়ার, মানে 90 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা মিটারে আছে, আমরা গতিবেগটাকেও মিটার পার সেকেন্ড নেব। আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে তা ডিরেক্টলি মিটার পার সেকেন্ড হয়ে যায়। কাটাকাটি করো, 18 দিয়ে কাটলে 5, 5 5 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড। আমরা কি কি পেলাম? আমরা দূরত্ব পেলাম, আমরা আপেক্ষিক বেগ পেলাম। আমাকে বার করতে হবে কি? আমাকে বার করতে হবে সময়, আমাকে বার করতে হবে টাইম, যে কত সময় লাগে একে অপরকে অতিক্রম করতে। আমরা জানি সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। বলো হ্যাঁ কিনা? তাহলে দূরত্ব কত? দূরত্ব 300, গতিবেগ কত? 25। কিসে বেরোবে ইউনিট? সেকেন্ডে। ভাগ করো, 25 কে 25 12, আমরা বলবো 12 সেকেন্ডে তখন একে অপরকে অতিক্রম করে যাবে। বলো বোঝাতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার না? ক্লিয়ার না? এই ট্রেনের অঙ্ক আমরা আরো দেখবো। ট্রেনের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এখানে কিন্তু পরীক্ষা আসতে পারে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে কোনো একটা ত্রিভুজের 3টি কোণের মান আমাকে দেওয়া আছে। 3টি কোণের মান দেওয়া, এক্স এর মান কত? আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল, যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা প্রথম কোণটা পেলাম 3x, তারপরের কোণটা পেলাম 2x মাইনাস 7, তারপরের কোণটা পেলাম 4x মাইনাস 11, তিনটের যোগফল 180। সলভ করছি, 3 আর 2 5 আর 4 9, 9x মাইনাস 18 ইকুয়াল টু 180। তাহলে 9x ইকুয়াল টু 18 যোগ হয়ে গেলে 198। তাহলে x মানে বলবো 198 বাই 9, 9 দুগুনি 18, হ্যাঁ 9 দুগুনি 18, বলবো 22 ডিগ্রি। তাহলে x এর মানটা কত? 22 ডিগ্রি। তোমরা আমাকে বলবে যে হে অক্টাগন, অক্টাগন মানে কি জানো? অক্টাগন মানে যে বহুভুজের 8টা বাহু থাকে, যে বহুভুজের 8টা সাইড থাকে, যেমন ত্রিভুজের 3টি সাইড। অক্টাগনের সমস্ত ভেতরের অ্যাঙ্গেলগুলোর যোগফল কত? এটা তোমরা আমাকে অ্যাজ এ হোমওয়ার্ক জানাবে, HW। এটার উত্তর, তোমার দুটো উত্তর হোমওয়ার্ক করলে তাহলে এক আমাকে বলবে এখান থেকে বলবে কি বললাম জানি, এখান থেকে কোথায়, এই যে HCF 60 প্রোডাক্ট 1200 কতগুলো পেয়ার হবে, এবং এখান থেকে বলবে আমাকে যে অক্টাগনের ফাইন্ড দ্য সাম অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার অক্টাগন। বলছে কোনো একটা নকশা মানে তোমার সামনে একটা পেপার আছে, পেপারের নকশা অনুযায়ী 0.4 ইঞ্চির অ্যাকচুয়াল দূরত্বের অর্থ 6 ফুট। তাহলে 76.5 ফুট দূরত্বে অবশ্যই দুটো অট্টালিকার দূরত্ব ওই নকশায় কত হবে? ধরো আমরা যখন ম্যাপ ড্র করি না, ধরো আজকে একটা এলাকার কলকাতার ম্যাপ রয়েছে, একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং, ধরো অ্যাকচুয়াল দূরত্বটা 8 কিলোমিটার,
আমরা যখন ম্যাপের মধ্যে করি, ছোট একটা পেজের মধ্যে, তখন তো 8 কিলোমিটার তো অনেক বড় হয়ে যায়, আমরা তখন ছোট গ্যাপ গ্যাপ তৈরি করি, এই বিল্ডিং থেকে এই গেট, এই থেকে এই গেট। বলছে আমাকে ম্যাপ অনুযায়ী 0.4 ইঞ্চি মানে অ্যাকচুয়ালি তার লেন্থ 6 ফুট, তাহলে 6 ফুট মানে অ্যাকচুয়ালি তার লেন্থ হচ্ছে 0.4 ইঞ্চি। আমাকে বলেছে 76.5 ফুটের লেন্থ কত হবে, বলবো 0.4/6 ইন্টু 76.5। আমরা ক্যালকুলেশন করি, দেখি কত হয়। তাহলে 0.4 মানে দাঁড়াও ওয়েট 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 ওয়েট, সকলে করবে ওয়েট। তাহলে এখান থেকে আমরা দেখি তো আমাদের কি কি দিয়ে কাটাকাটি যায়। তাহলে 4/6 ইন্টু 10, পয়েন্ট উঠে গেল 76.5। এবার দেখি কাটাকাটি কি দিয়ে যায়। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে এটা হবে 3 একে 3 দুগুনি 6, একে 16, 3 পাঁচে 15, 3 পাঁচে 15। তাহলে আলটিমেটলি কি হলো, ওপরে হলো 25 দুগুনি 50 আর একে 51/10। আমরা উত্তর বলবো 5.1 ইঞ্চি। তার মানে যে দুটো বাড়ির দূরত্ব 76.5 ফুট, ম্যাপে তাদের দূরত্ব আসবে 5.1 ইঞ্চি। এই তোমরা এই ক্লাসগুলো সকলে দেখছো না? দেখো, তোমাদের দেখার উপরেই ডিপেন্ড করে কিন্তু আমি নতুন করে আরো ক্লাস দেবো কিনা। একটা করে কমেন্ট কিন্তু খুব প্রয়োজন। একজন 5 বার 10 বার 12 বার হয়তো ভিউ করছে, আমি জানি না সেটা হচ্ছে কিনা, কিন্তু কমেন্ট ওপর কিন্তু আমি ডিপেন্ড করে বুঝি যে নতুন নতুন কত স্টুডেন্ট ক্লাস দেখছে। একটা করে কমেন্ট আমার জন্য ছেড়ে যাবে তোমরা। পরের কোয়েশ্চেন, xy প্লাস 7y, বলছে xy প্লাস 7y, এটার মান বলছে আমাকে 84। আর বলছে আমায় কি, আর বলছে x প্লাস 7, এটার মান বলছে আমাকে 3। বলছে y এর মান কত হবে। তো এখান থেকে আমরা x এর মান কত পাই, 7 কে ওপাশে নিয়ে গেলে 3 - 7 মানে -4। তাহলে x এর জায়গায় -4 বসালে কি পাই আমরা, বলবো স্যার -4y প্লাস 7y ইকুয়াল টু 84। তাহলে 7y থেকে 4y চলে গেলে পড়ে থাকে 3y, 3y মানে 84। তাহলে y এর মান কত, 3 দিয়ে ভাগ করো, 3 দুগুনি 6, 3 8 24। y এর মান কত হবে, y এর মান বলবো আমরা 24। ক্লিয়ার করতে পারলাম? চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। 4টি প্রদত্ত সংখ্যার গুণফল যদি একটি ঋণাত্মক হয়, তবে সংখ্যা 4টি কি হবে। এটা আমরা তোমাদের স্পেশাল ক্লাসে ইউটিউব সেশনে অনেকবার করিয়েছি, আমি এখানে আর বলবো না এই কোশ্চেনটার উত্তর, তোমরা আমাকে বলো। শুধু একটু ছোট্ট ট্রিক বলে দেবো, ছোট জায়গা বলে দেবো, যে দুটো প্লাস গুণ করলে ফাইনালি প্লাস হয়, দুটো মাইনাস গুণ করলে ফাইনালি প্লাস হয়, একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস গুণ করলে ফাইনালি আমরা মাইনাস পাই। শুধু এইটুকু জায়গা তোমরা মনে রাখো, ব্যাস। দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ, দুটো সেম গুণ করা, মানে যেমন -5 আর -2 যদি গুণ করা হয় তাহলে বলবো +10, +5 আর +2 যদি গুণ করা হয় তাহলে বলবো আমরা +10। কিন্তু -5 আর +2 যদি গুণ করা হয় তখন বলবো -10, বা যদি 5 × -2 গুণ করা হয় বলবো -10। এই জায়গাটা মনে রাখো, এর হেল্পে এটার উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেন হয়। যদি না বুঝতে পারো, এই জাতীয় প্রবলেম তোমাদের অনেক দাঁড়িয়ে থাকে, তবে আমাকে সেটাও বলবে, আমরা কিন্তু আমি তোমাদের অন্য সেশন এনে কিন্তু এগুলো সলভ করে দেবো। চলে আসি পরবর্তী প্রশ্ন। ভালো কোয়েশ্চেন না, শুনবে। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্র ব্যবস্থা করলো। তুমি জানো, কোনো একটা অডিটোরিয়ামে কোনো একটা জায়গায় যদি নাটক করতে হয়, আমরা টিকিট বিক্রি করি, তো টিকিট থেকে আমাদের একটা আয় আসে এবং ওই মঞ্চের একটা ভাড়া থাকে, তো থাকে কিনা বলো। ধরো মঞ্চের ভাড়া সাপোজ 1000 টাকা। তো 5000 টাকার টিকিট বিক্রি করলে তারপরে তোমার লাভ হলো 4000 টাকা। 1000 টাকা পে করতে হবে। তুমি 10,000 টাকা টিকিট বিক্রি করতে পারো, লাভ হবে 9000 টাকা, তোমার 1000 টাকা পে করতে হবে। তুমি যাই টিকিট বিক্রি করো না করো, তোমাকে তো মঞ্চের ভাড়া দিতে হবে। বলছে মঞ্চের ভাড়া 700 টাকা। 300 টিকিট বিক্রি হলে ওই শ্রেণীর লাভ হয় 1100। লাভ 1100 মানে কি ভাই? তার মানে 300 খানা টিকিট কত টাকায় বিক্রি করেছে? 1100 টাকা লাভ হয়েছে, আর 700 টাকা আমরা ওই মঞ্চের ভাড়া দিয়েছি। তার মানে টোটাল 1800 টাকা দিয়ে বিক্রি করেছে। বলো হ্যাঁ কি না? 300 টিকিট বিক্রি করায় 1100 টাকা লাভ হয়েছে। তাহলে 1100 টাকা লাভ হয়েছে মানে মঞ্চের ভাড়াও তো 700 দিয়েছে। তাহলে 1100 + 700, তাহলে 1800 টাকায় বিক্রি হয়েছে 300 টিকিট। তাহলে একটা টিকিটের মূল্য কত? তাহলে একটা টিকিটের মূল্য 1800/300, মানে কাটাকাটি করলে হবে 6 টাকা। তাহলে একটার যদি 6 টাকা হয়, তাহলে 500 টিকিটের মূল্য কত? তাহলে 500 টিকিটের মূল্য হবে 500 × 6, আমরা বলবো 3000 টাকা। তাহলে 500 টিকিট বিক্রি হয় ক টাকায়?
3000 টাকায়। 3000 টাকা কি বাড়ি নিয়ে যাবে? বলবো না স্যার, 700 টাকা তো আগে ভাড়া দিয়ে দেবে। তাহলে আলটিমেটলি থাকলো কত? 700 বিয়োগ করো, দেখো বিয়োগ করে আমরা 2100 লিখছি, ভেবে দেখো। তাহলে 3000 টাকা থেকে যদি 700 বিয়োগ করা হয়, বলবো 2300 টাকা আলটিমেটলি বাড়ি নিয়ে যাবে। আমি ক্লিয়ার করতে পারলাম? আশা করছি সকলের কাছে এটা ক্লিয়ার হয়েছে। দুটি সংখ্যার অনুপাত 3 আর 4, 3:4, তাহলে গসাগু 4, লসাগু কত? আমি হতে পারে এই অঙ্ক অন্য জায়গায় করেছি, অনেকবার শিখেছি আমরা, তবুও আমরা দেখবো যেহেতু এটা একটা সিরিজ, তাই এখানে সমস্ত অঙ্কগুলো আমার করানো থাকবে। আমি ধরে নিই যে দুটো সংখ্যা আছে, প্রথম সংখ্যাটাকে আমি ধরি 3x এবং দ্বিতীয় সংখ্যাটাকে আমি ধরি 4x। তাহলে আমরা যদি এটার লসাগু বা গসাগু নির্ণয় করতে যাই ফ্যাক্টরাইজ পদ্ধতিতে, তাহলে নিশ্চয়ই এভাবে করব। তো তুমি বলো দুটোর মধ্যে কমন কি আছে? বলবো স্যার x কমন আছে। তাহলে x এখানে 3 বার যায়, এখানে 4 বার যায়। তাহলে আমরা এখান থেকে HCF কি পেলাম? আমরা এখান থেকে HCF পেলাম এইটা, মানে x। আমরা LCM কি পেলাম? LCM পেলাম এই তিনটের গুণফল। তাহলে আমরা LCM কত পেলাম? আমি বলবো স্যার x ইন্টু 3 ইন্টু 4 মানে 12x। তাহলে আমরা HCF পেলাম 1 এবং LCM পেলাম 12x। আমাকে দেখো গসাগুটা বলে দিয়েছে, কত বলেছে? বলছে 4। তাহলে আমাকে এটার মান বলে দিয়েছে 4, আমাকে এটার মান বার করতে হবে। তাহলে 12x মানে কত হবে? বলবো স্যার 12 ইন্টু 4 48। এই হচ্ছে একটা ওয়ে। এর অনেকগুলো প্রসেস আছে। দেখো আমরা x এর মান যখন 4 জেনে গেছি, আমরা এখানে পুট করে কিন্তু নাম্বার দুটোকেও বার করতে পারতাম। যেমন প্রথম নাম্বারটা হবে 3 ইন্টু 4 12, দ্বিতীয় নাম্বারটা হবে 4 ইন্টু 4 16। আমরা এখান থেকে এদের LCM বার করতে পারতাম, অথবা এর আরো একটা ফর্মুলা আছে যে LCM ইকুয়াল টু HCF ইন্টু প্রোডাক্ট অফ টু রেশিও। আমরা এভাবেও কিন্তু বার করতে পারি, যেভাবে আমাকে HCF বলেছে 4 আর দুটো রেশিওর মধ্যে গুণফলটা হচ্ছে 3 4 12, আমরা এভাবেও কিন্তু একবারে 48 বার করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? আশা করছি পেরেছি। কমেন্টে জানাবে আমাকে। 2 নম্বর কোয়েশ্চেন। এক ব্যক্তি পি থেকে কিউ হেঁটে গেল এবং কিউ থেকে পি ট্যাক্সি করে ফিরল। তাহলে একবারও হেঁটে হেঁটে গেল, কোনো একটা ডিস্টেন্স একবারও কভার করলো হেঁটে হেঁটে, আর একবার কভার করলো গাড়িতে করে, ট্যাক্সিতে করে। টোটাল সময় লাগলো কত? বলছে 16 ঘন্টা। বলছে যদি দুটো ওয়েই ও ট্যাক্সি ব্যবহার করতো, মানে যাওয়া এবং আসা দুটো ওয়ে যদি ও ট্যাক্সি ব্যবহার করতো, তবে ওর 4 ঘন্টা কম লাগতো। পড়ে দেখো, 4 ঘন্টা কম লাগতো। 4 ঘন্টা কম মানে আমার কত লাগতো? 16 ঘন্টা থেকে 4 ঘন্টা কমাও, 12 ঘন্টা লাগতো। আমাকে বলছে দুটো ওয়ে যদি ও হেঁটে কভার করতো, তাহলে ওর কত সময় লাগবে? এটা প্রশ্ন করেছে, পড়ে দেখো। ও পি থেকে কিউ হেঁটে গেল, ট্যাক্সি করে ফিরলো, সময় লাগলো 16 ঘন্টা। যাওয়া আসা দুটোই ট্যাক্সি ব্যবহার করতো, তাহলে লাগতো 12 ঘন্টা। দুটোই যদি হেঁটে কভার করতে, তাহলে কত সময় লাগতো? এটা আমার প্রশ্ন। আমি কি করে সলিউশন করব? আমরা এই ওপরটাকে একদম প্রথমটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করা মানে আবার একটা হেঁটে চলে আসবে এবং একটা ট্যাক্সি চলে আসবে। 2 দিয়ে গুণ করলাম, তাহলে মোট সময় লাগবে বলবো আমরা কত? 16 ঘন্টা দুগুণই 32 ঘন্টা। ভেবে দেখো, ও একবার ট্যাক্সি একবার হাঁটা ব্যবহার করলে যদি 16 ঘন্টা হয়, তাহলে দুবার হাঁটা আর দুবার ট্যাক্সি মানে 32 ঘন্টা। তাহলে এর মধ্যে এটার মান আমাকে 12 ঘন্টা বলে দিয়েছে, এটার মান বলতে পারবে না। এ দুটোর যোগফল 32, একটার মান যদি 12 হয়, তার একটার মান নিশ্চয়ই 20 ঘন্টা হবে, তবেই না যোগ করলে 32 হবে। তাহলে বলবো হেঁটে গিয়ে হেঁটে ফিরতে 20 ঘন্টা সময় লাগে। বলো বোঝাতে পারলাম কিনা? চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। দুটি ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার ও 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হয়। কত সময় একে অপরকে অতিক্রম করবে? আগে আমরা দেখব যে ওদের মধ্যে ডিস্টেন্সটা কতটা আছে। ডিস্টেন্স বলবো 80 প্লাস 90 মানে 170 মিটার। আর আমি দেখব যে ওদের গতিবেগটা কত, স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার আর 10 মিটার পার সেকেন্ড আর 7 মানে 17 মিটার পার সেকেন্ড। কেন যোগ করলাম? কারণ ওরা পরস্পরের দিকে ধাবিত হচ্ছে, একই উল্টো অভিমুখ। তাহলে আমাকে বলছে কতটা সময় লাগবে। আমরা সময় মানে কি জানি? আমরা সময় মানে জানি ডিস্টেন্স বাই স্পিড, মানে 170 মিটার বাই 17 মিটার পার সেকেন্ড। যদি আমরা ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি এখান থেকে, তাহলে এই মিটার মিটার কেটে যাবে, 17 দিয়ে কাটলে হবে 10, সেকেন্ড চলে যাবে উপরে। আমরা উত্তরে বলবো যে ওরা পরস্পরকে 10 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। আমি বোঝাতে পারছি? চলে আসি পরবর্তী প্রশ্নে, কিন্তু পরবর্তী প্রশ্নটা মনে হচ্ছে আমি হোমওয়ার্ক দেব। একটি শ্রেণীতে 10% ছাত্র যদি মোট ছাত্রছাত্রীর 10% ছাত্র যদি 14 ছাত্রীর সমান হয়, তবে ছাত্রছাত্রীর অনুপাত কত? একটা সহজ কোয়েশ্চেন হোমওয়ার্ক রাখলাম, আমাকে কমেন্টে জানাও।
একটা সহজ কোয়েশ্চেন হোমওয়ার্ক রাখলাম, আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং তোমাদের বলে দিই ক্লাসটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাবে তোমরা অবশ্যই। এই ক্লাসগুলো কেমন লাগছে, এই ক্লাস আরো প্রয়োজন আছে কিনা, তোমার আমার ক্লাস করলে কেমন লাগে, এই সমস্ত তথ্য কিন্তু আমায় কমেন্টে জানাবে। আমি কিন্তু কমেন্ট রেগুলার বেসিসে পড়ি। আর যখন একটা অঙ্ক আসবে রেকর্ড ক্লাস, আগে পজ করবে, করে ভিডিওটা একবার দেখে নেবে পুরোটা, সরি পজ করবে, একবার নিজে ট্রাই করবে, দেন সলিউশন দেখবে। বলছে কোনো বস্তুর দাম 20% কর বৃদ্ধি পেয়েছে, ব্যবহার 20% কমে গেছে, তবে কর আদায় কত পার্সেন্ট বাড়বে। বলছে দাম, কর মানে দাম, দাম 20% বেড়েছে এবং ব্যবহার 20% কমেছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হবে? আলটিমেটলি রেজাল্ট কি হবে? বলবো রেজাল্ট হবে +20 -20 প্লাসে মাইনাস -20 ইন্টু 20/100। দেখি তো রেজাল্ট কি হয়। 20 থেকে 20 বিয়োগ হলে হয় 0, মাইনাস 2 দুগুনি 4, তাহলে 0 থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে বলবো -4। ভাই -4 মানে কি? আমরা বলবো কর আদায় তাহলে 4% কমে যাবে। আমি বলতে পারলাম? বলবে হ্যাঁ কিনা। এর একটা ফর্মুলাও আছে। আলটিমেটলি একটা বৃদ্ধি আর একটা হ্রাস যদি হয়, একটা বৃদ্ধি একটা হ্রাস হলে আলটিমেট কমে, কতটা কমে? ওই পার্সেন্টেজের স্কোয়ার বাই 100। দেখো তো এইভাবে করলে সেম উত্তর বেরোচ্ছে কিনা, বলবে আমাকে। দেখো তোমাকে তোমরা আমাকে কমেন্ট করবে মানে আমি মনে হয় যেন তোমাদের সঙ্গে কথা বলছি ক্লাসগুলো। বেসিক্যালি এগুলো রেকর্ড ক্লাস তো, একা একা ক্লাস করি তো, পরে আমার মনে হয় যেন তোমরা কমিউনিকেশন করছো। বলছে 88 দ্বারা বিভাজ্য, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমাকে আগে বলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি? বলবে স্যার 4টে নয়। তোমরা ভিডিও কিন্তু এখানেই পজ করবে, একবার নিজেরা ট্রাই করবে, আনসার কমেন্টে জানাবে, দেন চেক করবে ঠিক করলে কিনা। তবে তোমার কমেন্টগুলো রয়ে যাবে, তুমি পরে দেখতে পারবে যে কটা তুমি ঠিক করেছো, কটা ভুল করেছো। দেখে নিয়ে আমরা 88 দিয়ে এটা ভাগ করা শুরু করি। তাহলে 88 1 যা 88, না এখানে নামলো 1, এখানে নামলো এখানে 19, আবার 81 যা 8, 88 1 যা 88, কত নামছে? এখানে 1, এখানে 3, না 31, আবার নামলো 9। কবার যাবে বলো? 3 বার যাবে। 3 8 24, হাতে 2, 24 আর 2 26, কত নামলো? এখানে বলবো 5, এখানে নামলো এখানে অলসো 5, তাই তো? ঠিক করলাম? 5, এখানে 5, হ্যাঁ 55। তার মানে এই যে 4টে 9 ছিল তার থেকে যদি আমরা 55 বাদ দিই তাহলে যে সংখ্যাটা পাই সেটা কি? সেটা হলো 88 দ্বারা বিভাজ্য সব থেকে বড় সংখ্যা 4 ডিজিটের। তাহলে বিয়োগ করো 4 4 9 9, আমি বলবো 9 9 4 4টা হলো 88 দ্বারা বিভাজ্য সব থেকে বড় সংখ্যা। তোমরা আমাকে কমেন্টে জানাও তো। ধরো এই কোয়েশ্চেনটাই আমাকে যদি বলতো যে বৃহত্তম না বলে বলতো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত যা 88 দ্বারা বিভাজ্য, তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর কমেন্টে জানাও, যেটা আমি এখন বললাম। চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা, এটা ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলছে 1 - 2, বলছে 1 - 2 +3 - 4 +5 - 6 +7 - 8, এই করতে করতে 1000 পর্যন্ত। তাহলে 1000 পর্যন্ত মানে 997 -998 +999 -1000। বলছে এটার মান কত হবে? আমরা কিন্তু ফর্মুলা ফেলতে পারবো না, খুব মন দিয়ে দেখবে কিভাবে করবো। এই দুটো করে পার্ট আলাদা করে দাও। তাহলে দেখো তো এরকম দাগ বলতো কটা হবে, খেয়াল করে দেখো। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো করে নাম্বার নিয়ে এক একটা পার্ট বানালাম, দুটো করে নাম্বার নিয়ে এক একটা পার্ট বানালাম। এই প্রতিটার মান দেখো -1 হবে। দেখো এটার মান -1 হবে, এটার মান -1 হবে, এটার মান -1 হবে, এটার মান -1 হবে। খেয়াল করে দেখো এটার মান -1 হবে, এটার মান -1 হবে। তো এরকম এরকম কটা আছে? বলবে স্যার দেখো মোট 1000টা টার্ম ছিল, দুটো করে নিয়ে এক একটা টার্ম তৈরি করা, মানে তাহলে এরকম টার্ম 500 খানা হলো। এরকম টার্ম কটা হলো? 500 খানা হলো। তাহলে 500 খানা -1 মানে তুমি আমাকে বলো -1 -1 -1 -1 এভাবে 500 খানা -1 মানে আলটিমেটলি কত হওয়া? বলবো স্যার আলটিমেটলি -500 হওয়া। দেখো তো বুঝতে পারলে কিনা, বলবে হ্যাঁ কিনা। চলে আসি পরবর্তী প্রশ্ন। ভালো প্রশ্ন। কোন বিক্রেতা 36টা লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রির দাম এই সমান ক্ষতি তার হলো, তাহলে শতকরা ক্ষতির মান কত? 36টা লেবু বিক্রি করে 4টি লেবুর সমান ওর ক্ষতি হলো, 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলো, ওর আলটিমেটলি ক্ষতি কত? এই অঙ্কগুলো যদি একবারে করতে হয়, আমার ডিটেলস ক্লাস আছে, তোমরা একবার সার্চ করে নেবে অভিষেক বোস প্রফিট ক্লাস বলে, 8টা ক্লাসের একটা সিরিজ আছে, সেই অঙ্কগুলো দেখে নেবে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা একবারে যদি করতে হয় তাহলে বলবো ক্ষতির পরিমাণ,
যদি একবারে আমাদের মুখে মুখে করতে হয় বলবো ক্ষতির পরিমাণ ইকুয়াল টু ক্ষতির নাম্বারটাকে ওপরে লিখবো, নিচে আমরা দুটো নাম্বারের যোগফলকে লিখবো ইন্টু 100। অঙ্ক আমার শেষ, গল্প আমার শেষ। তাহলে বলবো 1/10 ইন্টু 100, দ্যাট মিনস 10% বলবো ক্ষতি। দেখো তো ক্লিয়ার কিনা, বলো হ্যাঁ কিনা। আমরা এগোই আজকের পরবর্তী প্রশ্ন। কোন সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 2, 3 ও 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? মানে কি জানো ক্রমান্বয়ে ভাগ মানে কি জানো? মানে 4 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা হয়েছে, কাকে জানি না, 2 ভাগশেষ। যেটা আমার কোশেন্ট এসছে তাকে 5 দিয়ে ভাগ করেছি, সেক্ষেত্রে 3 ভাগশেষ। যা আমার কোশেন্ট এসছে তাকে 6 দিয়ে ভাগ করেছি, 4 ভাগশেষ। এইখানে নাম্বারটা কত ছিল? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সাকসেসিভ ডিভিশন বা ক্রমান্বয় ভাগ। যদি কেউ এটা না জানো পরবর্তী সময় আমাকে জানিও, আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। এখানে মিনিমাম নাম্বার 1 ধরবে, 6 কে 6 আর 4 10 এখানে হবে। আমি কি বললাম, প্রতিটা যখন ভাগ করি কোশেন্টকে পরে ভাগ করি, তাই নিশ্চয়ই এই 10টাই কোশেন্টে ছিল। তাহলে এখানে মানটা কত হবে? 5 10 50 আর 3 53, নিশ্চয়ই এই 53 এখানে ছিল। তাহলে এখানে মানটা কত হবে? 4 ইন্টু 53 গুণ করলে হয় 4 50 200, 212 আর 2 214। তাহলে আমার আনসারটা বলবো 214। এটাকে বলা হয় ক্রমান্বয় ভাগ বা সাকসেসিভ ডিভিশন। না বুঝলে কমেন্টে জানাবে, আমার ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। নেক্সট, এটা খুব ছোট কোয়েশ্চেন, ভীষণ সোজা কোয়েশ্চেন, তোমরা প্রচুর করেছো এই অঙ্ক। 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার লম্বা ব্রিজকে ক্রস করছে। এই হচ্ছে আমার ট্রেন, এই হচ্ছে আমার ব্রিজ। এটার লেন্থ 110 মিটার, এটার লেন্থ 132 মিটার। তার মানে এই টোটাল ডিস্টেন্সটা ট্রেনটা কভার করবে, তার মানটা হলো 110 প্লাস 132, 242 মিটার। টোটাল ও ও ও যে গতিবেগটা ওর রয়েছে তা হলো 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু টাইমটা সেকেন্ডে চাওয়ায় আমি কি করব, আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে চলে আসবো। 18 দিয়ে কাটো, 4 8 72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তুমি এবার আমাকে ক্যালকুলেশন করে জানাবে যে টাইমটা কত লাগবে, এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু অর্ধেক অঙ্ক করেই দিয়েছি। তো আজকে এত অবধি থাকবে, এই সেশন এত অবধি। হতে পারে এই কোয়েশ্চেন কারো কাছে কমন লাগতে পারে, হয়তো অনেকবার করেছো, কারো কাছে একদম নতুন লাগতে পারে, সবই একসঙ্গে পসিবল। তো আমরা দেখে নেবো, সোজা হোক কঠিন হোক যাই হোক, আমরা দেখে নেবো অঙ্কের সলিউশন কি হবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন পড়ে নি কি বলছে। এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। বলছে 5:3 তামা ও দস্তার অনুপাত। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? তাহলে আগে আমরা দেখে নিই 24 কেজির মধ্যে যে তামা আছে এবং যে দস্তা আছে তার অনুপাতটা কত আছে, বলছে আমাকে অনুপাতটা আছে 5:3। তাহলে এই হচ্ছে আমাদের অনুপাত। টোটাল কত পরিমাণ? বলছে টোটাল পরিমাণটা 24 কেজি। তুমি যদি 5 আর 3 যোগ করো, যদি 5 আর 3 আমরা যোগ করি তাহলে কত হয়? 8 হয়, তাই তো? 5 আর 3 যোগ করলে হয় 8 ইউনিট। এই 8 ইউনিটের অ্যাকচুয়াল মান আমাকে বলে দিয়েছে 24 কেজি। তাহলে 1 ইউনিটের মান কত? 8 দিয়ে ভাগ করো, বলবো স্যার 3 কেজি। তাহলে 8 ইউনিট মানে যদি 24 কেজি হয় তাহলে 1 ইউনিট মানে 3 কেজি। তাহলে তামা কতটা আছে? বলবো 5 ইন্টু 3, তামা আছে 15 কেজি। দস্তা কতটা আছে? বলবো 3 ইন্টু 3, 9 কেজি। তাহলে তামা আছে 15 কেজি, দস্তা আছে 9 কেজি। এটা প্রথম 24 কেজির মধ্যে, এটা আমরা মুখে খুব সহজে বার করতে পারি। বলছে এর সাথে আরো 3 কেজি তামা মেশানো হবে, বলছে এর সাথে আরো 3 কেজি তামা অ্যাড করা হবে। তাহলে নাও তামা কত হবে? বলবো স্যার 15 আর 3 18 কেজি। নাও দস্তা কত হবে? যা ছিল তাই রয়েছে, মানে 9। আমরা যদি 9 দিয়ে কাটাকাটি করি বলবো 2:1। তাহলে বলছে এখন তামা ও দস্তার অনুপাত কত? বলবো স্যার 2:1। সহজ প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্নে, 2 নম্বর কোয়েশ্চেন। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে, যদি তিনি আরো 10 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তবে তার ক্ষতি তো হতোই না, উল্টে আরো 10% লাভ হয়ে যেত। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ধরো দ্রব্যটির ক্রয় মূল্য, এই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে প্রথমেও কতই বিক্রি করেছে? তাহলে প্রথমে বিক্রি করেছে ও 90 টাকায়। পরবর্তী সময়েও কতই বিক্রি করেছে? পরবর্তী সময়ে বিক্রি করেছে ও 110 টাকায়। বলো হ্যাঁ কিনা? কারণ প্রথমে বলছে 10% ক্ষতি, পরে বলছে 10% লাভ। তাহলে প্রথমে 90 টাকায় বিক্রি এবং পরে বলছে আমাকে 110 টাকায় বিক্রি। তাহলে দেখো তো বিক্রয় মূল্য কতটা বাড়লো।
বলবো বিক্রয় মূল্য বাড়লো 20 ইউনিট, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কত বাড়তে হবে? বলছে 40 টাকা। তাহলে 20 ইউনিট এটা মানে হলো 40 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? বলবো 20 দিয়ে ভাগ করব, 1 ইউনিট মানে 2 টাকা। আমার থেকে চেয়েছে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য, তাহলে 100 ইউনিট মানে কত? বলবো 100 ইউনিট মানে 100 ইন্টু 2, 200 টাকা। কেন 2 দিয়ে গুণ করলাম? যেহেতু 1 ইউনিটের মান 2 টাকা এসছে, তাহলে 100 ইউনিটের মান আসবে 200 টাকা। তো আমরা বলবো ক্রয় মূল্য 200 টাকা। তুমি আমাকে বলো, যদি এখানে বলা হতো, এই কোয়েশ্চেনটাই ফার্দার প্রশ্ন হতো যে না 10% লাভ না, ও 30% লাভে বিক্রি করতে চায়, ও 30% লাভে বিক্রি করতে চায়, তবে ওটার বিক্রয় মূল্য কত হতো? তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এখানে নয়। যদি বলা হতো যে ও 30% লাভে বিক্রি করতে চায়, তাহলে উত্তরটা কত আসতো বিক্রয় মূল্য, তা তুমি আমায় কমেন্ট সেকশনে জানাবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। 8টি সংখ্যার গড় 21। প্রত্যেক সংখ্যাকে যদি 8 দ্বারা গুণ করা হয়, তবে ফাইনালি গড় কত হবে? 8টি সংখ্যার বলছে গড় 21, প্রতিটাকে আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে গড় 21 মানে প্রতিটার মানই 21 ছিল, 21 21 21 21, এভাবে 8টা সংখ্যারই মান 21 ছিল। 8 দিয়ে আমরা গুণ করলাম প্রতিটা সংখ্যা, তাহলে প্রতিটা সংখ্যা হলো কত? বলবো স্যার 8 একে 8, 8 দুগুণী 16, 168। তাহলে নাও গড় বলছে 1। ধরো তোমাকে বলা হলো, যে 5টি সংখ্যা, দেখো এখানে 4টি বলুক, 5টি বলুক, 8টা বলুক, কিচ্ছু এসে যায় না। ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে 5টি সংখ্যার গড় 12, প্রতিটিকে 5 বৃদ্ধি করা হলো, তবে নতুন গড় কত হবে? তাহলে আমরা উত্তরে কি বলবো? 5টি সংখ্যার গড় বলছে 12, সবার সাথে 5 করে বৃদ্ধি হলো। দেখো 5 বৃদ্ধি বলতে পারে, তাহলে বলবো স্যার নতুন গড় হবে 12 আর 5 17। তোমায় বললো 5 বৃদ্ধি না বললে, বললো 7 বৃদ্ধি করা হলো, তখন বলবো নতুন গড় হবে 12 + 7 19। মানে যা করতে বলবে, ইচ অ্যান্ড এভরি নাম্বারকে যা করতে বলবে তুমি করে দেবে। এখানে বলছে 8 গুণ করতে হবে, তাই আমরা 8 গুণ করেছি, 7 বৃদ্ধি বললে 7 আমি বাড়িয়ে দিতাম। চলে আসি আজকে নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে দেখিনি। একটা কিন্তু হোমওয়ার্ক দিয়েছি, বলছে 1056 এর সাথে ন্যূনতম কি যোগ করলে যোগফলটা 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? 1056 এর সাথে ন্যূনতম কত যোগ করলে এই যোগফলটা 23 দ্বারা বিভাজ্য হবে? আগে তুমি 23 দিয়ে 1056 কে ভাগ করো, দেখি তো কি রেজাল্ট হয়। আমরা বলবো 4 23 92, এখানে নামলো 3, নামলো 1, 6। 23 দিয়ে কবার যাবে? বলবো 5 বার গেলে কত হয়? বলবো স্যার 115। দেখো তো, তাহলে আমরা যদি এখানে যে নাম্বারটা আমার আসছে, মানে 1 এবং 2 21 বাদ দিলে, তাহলে যদি আমি বলতাম এখান থেকে যে কত বাদ দিতে হবে, তাহলে বলতাম 21 বাদ দিলে যে নাম্বারটা আমরা পাবো তা হবে এক্স্যাক্টলি 23 দ্বারা বিভাজ্য। আমাকে কিন্তু বিয়োগ বলেনি, আমাকে যোগ বলেছে। তাহলে যোগ বললে আমরা এখানটাই 1 বাড়িয়ে দেবো। 1 বাড়ালে দেখি কত হয়, দাঁড়াও দেখছি। তাহলে বলবো এখানে 1 বাড়ানো মানে 6 বার নেবো, 6 3 6 18, হাতে 1, 6 দুগুণী 12 আর 1 13, 138। দেখো কত বেশি নিতে হচ্ছে, বলো 2 বাড়াতে হবে। তার মানে আমরা বলবো যে 1056 কে যদি আমরা 2 বাড়াই, তাহলে যে নাম্বারটা আমরা পাবো তা অবশ্যই 23 দ্বারা বিভাজ্য হবে। আমি কি বোঝাতে পেরেছি? ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেকেই কি করে জানো, অনেকে এখান থেকে 1035 বার করে, এখান থেকে 1035 বার করার পর নেক্সট আবার 23 যোগ করে 1058 পায়। তারপর 1058 পাওয়ার পর বলে যে স্যার 1058 আর 1056 মধ্যে গ্যাপটা যেহেতু 2, তাই 2 যোগ করতে হবে। আমি ক্লিয়ার করতে পারলাম? আমরা তা করবো না, আমরা পরের নাম্বারটাকে, এখানে পরের কোশ্চেনটাকে নিয়ে নেব। বুঝতে পেরেছো আশা করছি। একটা হোমওয়ার্ক থাকলো, এখানে বললাম যে এই অঙ্কটা 30% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো। এই কোয়েশ্চেনটা তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাও। কি বলছে? 54 কিলোমিটার প্রতি আওয়ার বেগে কোন ট্রেন 54 কিলোমিটার প্রতি আওয়ার বেগে কোন ট্রেন 30 সেকেন্ডে কোন সেতুকে অতিক্রম করে। তোমরা আগে আমাকে বলো, গতিবেগ যদি তোমাদের কোনো সময় কিলোমিটার পার আওয়ারে দেয়, তাকে মিটার পার সেকেন্ডে কি করে নাও? বলো আগে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে, বলবে স্যার কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি, তবে সে মিটার পার সেকেন্ডে চলে যায়। তাহলে এখানে গতিবেগটা কত হবে? বলবো 54 কিলোমিটার পার আওয়ার 5/18 দিয়ে গুণ করে আমরা বলবো 15 মিটার পার সেকেন্ড হচ্ছে এই ট্রেনটার গতিবেগ। একটা সেতুকে ক্রস করতেও কত সময় নেয়?
বলবো 30 সেকেন্ড। তাহলে ও 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করে। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 30 সেকেন্ড, বলবো 450 মিটার। তার মানে একটা সেতু ক্রস করতে গেলে ওকে 450 মিটার কভার করতে হয়। আর একটা সেতুকে ক্রস করা মানে সে কতটা পথ যায়, বলবো স্যার নিজের ডিস্টেন্স বা লেন্থ প্লাস সেতুর লেন্থ। নিজের লেন্থ বলছে আমাকে 270 মিটার, তাহলে সেতুর লেন্থ কত হবে, যোগফল তো 450। স্যার তাহলে 180 হবে, কারণ 270-এর সাথে 180 যোগ করলে 450 হয়। এটাই আমার কাছে উত্তর চেয়েছে আমার থেকে, যে ট্রেনটির দৈর্ঘ্য কত। ও আমি উল্টো লিখেছি, এটা আমার সেতু হবে, এটা ট্রেন হবে। ঠিক আছে, জায়গাটা বুঝবে। একটা সেতুকে ওভারটেক করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। সেতুর দৈর্ঘ্য 270 আর ট্রেন আর সেতু মিলিয়ে 450, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 180 মিটার। চলে যাই পরবর্তী প্রশ্ন। কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান, এই কোণ বলছে একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটা কত। ভাই তুমি আমাকে বলো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সামনে যে কোণ দুটো থাকে তা সমান সমান হয়, তাহলে এটা 30 হলে এটার মানও 30 হবে। আর আমরা এখান থেকে জানি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এনি ট্রায়াঙ্গেল, তিনটি কোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হয়। দুটো কোণ যদি যোগ করলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাই, তাহলে তৃতীয় কোণটা কত হবে বলো আমাকে। সবসময় মনে রাখবে তিনটি কোণের যোগফল 180, দুটির যোগফল 60 হওয়া মানে তৃতীয় কোণটা 120। তাহলে আমরা উত্তরে বলবো যে থার্ড অ্যাঙ্গেলটা বা বৃহত্তম অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। এ আর বি তাদের আয় বা ইনকাম রেশিও বলছে 3:4, তাদের খরচ বা এক্সপেন্ডিচার রেশিও 2:3। ঠান্ডা মাথায় ভাবো যে এখানে তুমি দেখো এটা হচ্ছে ওর ইনকাম, এটা হচ্ছে ওর খরচ, তাহলে জমায় কত, বলবো স্যার 1 ইউনিট জমায়। এটা হচ্ছে বি এর ইনকাম, বি এর খরচ, জমায় কত 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট দুজনেই সেভ করে, যার মানটা 200 টাকা। তাহলে 1 ইউনিট মানে 200 টাকা। তুমি আমাকে বলো, আমাকে বলছে বি এর আর এর আয় কত। এর আয় 3 ইউনিট, 3 ইউনিট মানে 600 টাকা। বি এর আয় 4 ইউনিট, 4 মানে 800 টাকা। আমার থেকে এটাই চেয়েছে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আর কিছু সংখ্যক টিয়া পাখি আছে। দেখো আমরা অ্যালিগেশনে করব, এই হচ্ছে সিংহ, এই হচ্ছে টিয়া পাখি। বলছে তাদের মাথার সংখ্যা 100, মানে সিংহ আর টিয়া মিলিয়ে 100 আছে। পায়ের সংখ্যা 290। ধরে নি আমার যদি সিংহ 100টা থাকতো, তাহলে পা কটা হতো, 100 × 4 400। যদি সবগুলোই টিয়া হতো তাহলে পা কটা হতো, বলবো স্যার 200। তাহলে এই হচ্ছে সিংহ যদি সবগুলো হতো তাহলে পা হতো 400, সব যদি টিয়া হতো পা হতো 200। আলটিমেটলি পা কটা আছে, বলবো 290। ক্রস বিয়োগ করি এখান থেকে, তাহলে আমরা রেশিও পেয়ে যাবো। এদিকে পাবো 90, এদিকে পাবো 110। তাহলে 2 দিয়ে কাটলে বলবো 45 আর 55, ব্যাস শেষ। আমরা পেয়ে গেলাম কতগুলো সিংহ আছে, কতগুলো টিয়া আছে। এর একটা শর্টকাট প্রসেস আছে, আমি তোমাদের শিখিয়েছিলাম। আমাকে জানাবে যে শর্টকাট তোমরা জানো কিনা, যদি না হয় কমেন্টে লিখবে, তাহলে আমরা কিন্তু শর্টকাট নিয়ে পরবর্তী সময় আলোচনা করবো। চলে আসি পরবর্তী। আচ্ছা, একটা হোমওয়ার্ক তো দিলাম, এখানে হোমওয়ার্ক দেওয়া হয়নি না, তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে আজকে শুনলাম। ধরো বললাম কোনো একটা জায়গায় টোটাল বাঘ আর পায়রা মিলে টোটাল নাম্বার আছে, ধরো সাপোজ নাম্বার আছে, ধরো দাঁড়াও 3 না, ধরো বললাম পায়ের সংখ্যা 360 আর মাথার সংখ্যা 100,
তাহলে বাঘ কটা আছে? কে বলতে পারবে আমাকে? কমেন্টে দেখবো আমি। কি বললাম? কোনো একটা জুতে বাঘ আর পায়রা মিলিয়ে টোটাল 100 খানা আছে, যেখানে পায়ের সংখ্যা 360। তবে তোমাকে জানাতে হবে কমেন্ট সেকশনে আমাকে যে সেখানে বাঘ কতগুলো আছে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, সকলকে অনেক ভালোবাসা। আবার দেখা হবে কালকে সকালের সেশনে। এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল, আমাকে তোমরা সোশ্যাল মিডিয়ার সব জায়গায় খুঁজে পেয়ে যাবে। খুঁজে পেলে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দিও এবং একটা মেসেজ ড্রপ করে দিও। আজকে এত অবধি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ টাটা।